নমস্কার। প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা কালী পুজোর ঘটনা বলবো বা কথা বলবো, সেটা শুনলে আপনারা হয়তো অবাক হবেন, ভাববেন এও হতে পারে। কিন্তু হ্যাঁ, এরকমই কিন্তু অনেক ঘটনা আছে আমাদের এই বাংলা জুড়ে। আজকে আমি যেখানে এসছি, এই কালী পুজোর বাসন এবং গয়না উঠতো কিন্তু পুকুর থেকে। মহামারী থেকে বাঁচিয়েছিল গ্রামের এলাকার মানুষজনদেরকে স্বয়ং মা। আবার এই কালী পুজোর সাথেই যুক্ত ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। ভাবছেন কোথায়? আরও একটা বিশেষ কথা বলে রাখি, এই কালী পুজো কিন্তু ফলহারিণী কালী পুজো। কিন্তু ফলহারিণী কালী পুজোর দিন এই কালী পুজোর পুজো হয় না। ভাবছেন কি বলছি না বলছি? না, একদম ঠিক বলছি। আজকে আমি কথা বলছি হচ্ছে হাওড়া শালকিয়া বাবুডাঙ্গা অশ্বত্থতলা ব্যানার্জি বাগান যে কালী পুজো, সেই ব্যানার্জি বাগান কালী পুজোর ইতিহাস সম্বন্ধে, তার পুজোর বয়স, রীতিনীতি, মাকে কিরাম দেখতে, সমস্তটা জানবো, আপনাদের দেখাবো। চলুন দেরি না করে যাওয়া যাক। হাওড়া শালকিয়া ব্যানার্জি বাগান অশ্বত্থতলা যে কালী পুজো, এই পুজোর বয়সটা কত? প্রথমে এই প্রশ্নটাই। এই পুজোর বয়স হিসেবে আমরা কিছু জানি না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এর বয়স কেউ বলে 300 বছর, কেউ বলে তারও বেশি, কিন্তু আমরা ঠিক বয়সটা কেউই জানি না। এটা বহু পুরনো। আমার বাপ দাদু ঠাকুরদাদা তারাও এই পুজো দেখে এসছে। এ পুজোর অনেক নিয়ম, অনেক প্রথা, অনেক নিষ্ঠাভাবে পুজোকে করতে হয়। পুজো যা আগামী দিনে যেরকম হয়ে এসছে সেরকমভাবেই এখনও হয়ে আসছে। কিছুটা নিয়ম পরিবর্তন যুগের হিসাবে হয়ে আসে, কিন্তু এই পুজোর এখনও যুগের হিসাবে নিয়ম কিছু পাল্টায় না, কিন্তু কিছু সংস্কার কিছু পাল্টিয়েছে। এখন এই পুজোর যে ইতিহাসটা, পুজোর শুরু কিভাবে হয়েছিল প্রথমে, সেটা কি সম্ভব বলা আমাদের কাছে? আমাদের যেটা শোনা, আমাদের বাপ দাদা ঠাকুরদাদাদের থেকে যেটা শোনা, এইটা আগে ব্যানার্জি বাগান ছিল খুব অল্প মানুষের বসতি, জমিদারদের বাড়িতে যে দুর্গা পুজো হতো সেখানেই বছরে একবার এই পুরো শালকিয়া চত্বরের মানুষের আমন্ত্রণ থাকতো, সাহেব বাবুয়ানাদের আসা যাওয়া, তার মধ্যেই কিছু সাধারণ মানুষের আনাগোনা থাকতো, এছাড়া বেশি লোক করতো না। পরবর্তীকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাস এসে এখানে একটা মহামারী হয়, কলেরা যাবতীয় রোগ একটি এসে দাঁড়ায়। সেই রোগে অনেক মানুষ মারা যাওয়ার পর এই যিনি জমিদার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার দাদু বা হতে পারে তারও দাদু স্বপ্নাদেশ এসে ওনাকে জমিদারদেরকে দেয় যে আমি এখানে বসবাস করছি, আমাকে পূজারিত করা হোক, আমি মহামারী রোগ মিটিয়ে দেবো। তার পরবর্তীকালে ফলহারিণী কালী পুজোর সময় ফলহারিণী পুজো হিসেবে পুজো করতে বলে, কিন্তু সেই সময় থেকে ফলহারিণী কালী পুজো বা ফলহারিণীর তিথি যেটা বলে সেটা বহু দূর, অনেক দেরি। সেই হিসাবে তখন পুজোটা করা সম্ভব হয়ে উঠবে না অত দেরিতে, তাহলে তো আরও মানুষের মৃত্যু অনিবার্য একদম। তখন মা আবার উনি বাড়ির পুরোহিতকে ডেকে জিজ্ঞাসা করেন, জমিদার বাড়ির যিনি পুরোহিত ওনাকে ডেকে জিজ্ঞাসা করে যে কীভাবে কি পুজোটা করলে হয় তো জানার জন্য। তখন উনি বলেছিলেন এই সামনেই কৃষ্ণপক্ষ, সেই কৃষ্ণপক্ষের শনিবার দেখে পুজো করলে মা হবে। রাজা এই জমিদার সেই হিসাবেই চিন্তাভাবনা করে এগানোর পর মা স্বপ্নাদেশটা দেয়। আমাদের ঠিক মন্দিরের পেছনে একটি পুকুর আছে, আপনারা দেখতে পাবেন। এই পুকুর থেকে আগে মায়ের সমস্ত বাসন, মায়ের সমস্ত 108টা কই মাছ, এরকম বিভিন্ন জিনিস উঠে আসতো। শুধু মায়ের প্রতিমাটাই জমিদার বাড়ি থেকে তৈরি হতো, বেদিতেই তৈরি হওয়ার পর পুজো হতো। পুজো হয়ে নিষ্ঠা যেভাবে মায়ের আদেশ ছিল সেই হিসাবেই পুজো এখানকার পূজরিত হতো। শনিবার পুজো হতো, রবিবার রাতের বেলায় মায়ের
ঠিক ওই সন্ধ্যার পর, রবিবার সন্ধ্যার পর মায়ের গঙ্গায় বিসর্জন করা হয়। যে নিয়মটা আগেও যেভাবে জমিদারকে মায়ের স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল, সেই স্বপ্নাদেশের পুজোতে সেই নিয়ম সেই রক্ষা করে আমরা এখনও পুজো চালাচ্ছি। আগে যে প্রথম পুজো এখানে শুরু হয়েছিল সেটা কি এই জায়গাতে এখন হ্যাঁ হ্যাঁ, আগে ছিল কি, এটা একটা ওই ধরুন 6 ফুট বাই 4 ফুটের একটা বেদি, মাটির বেদি। সেই বেদির ওপরে মানে উনি মা স্বপ্নাদেশে বলেছিল আমি এখানে প্রতিষ্ঠিত হব, সেই জায়গাতেই মানে বাসন কোসন ওই বেদির ওপরেই রেখে যেত। সেইখান থেকেই ওইখানে 4 ফুট বাই 6 ফুট বেদির মাটির বেদির ওপরে মায়ের পূজা হতো। পরবর্তীকালে পাড়ার লোকেরা আস্তে আস্তে করে ওইটাকে সিমেন্টের করে। তার পরবর্তীকালে যুগের পর দিন যখন আসে মায়ের মন্দির হয়। মায়ের রূপ সম্বন্ধে যদি কিছু বলেন, মায়ের কীরকম দেখতে হয় মা? আমরা তো দেখবো অবশ্যই। অ্যাকচুয়ালি মায়ের যে চোখ, টানা চোখ, মা চণ্ডী, জমিদার বাড়ির যে মা চণ্ডীকে, মঙ্গল চণ্ডীকে নিয়ে এসে পুজো হয়, তারই ওপরে একটু বেশ করে মায়ের শান্তির ওপরে বার্তা দিয়ে মায়ের সব কিছু করে, মানে মায়ের স্বপ্নাদেশটা যেরকম পুজোর প্রতিমার রূপ ধারণ এসছে সেইভাবে একই রকমভাবে চলছে। প্রথম থেকে যে প্রতিমা শিল্পী তৈরি করছে সেই না 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 না, আগের প্রতিমা শিল্পী আলাদা ছিল, এখনের প্রতিমা শিল্পী আলাদা। আগের আরও অন্য 3-4 জন প্রতিমা তৈরি করেছে, পরবর্তীকালে এখন অন্যজন প্রতিমা করছে। যে পুরোহিতের যে ব্যাপারটা, যারা যে পুজো করতো প্রথম যে করতেন বা তার বংশ পরম্পরায় হয়ে আসছে, না না না, সেটাও পরিবর্তন হয়েছে? না, সেটাও পরিবর্তন হয়েছে। পুজো শুরু হবে রাত্রে, আমরা 9:30 থেকে 10টার মধ্যে পুজো চালু হয়ে যাবে। সারা রাত্রির পুজো হবে? সারা রাত্রি। এবং আগামীকাল কি বিশেষ থাকছে? আগামীকাল বিশেষ বলতে আমরা গত বছর থেকে যেটা শুরু করেছি, যেহেতু ফলহারিণী কালীমা, তিনি পূজারিত হয় শনিবার, বিসর্জন হয় রবিবার। মা যখন বেদিতে বসে থাকেন, মা তো সার্বজনীন সবার পাড়ার, তো মা যখন বেদিতে বসে থাকে, পাড়ার লোকে যে যার ঘরে রবিবার দিনে রান্না করে খাওয়ায় করা, মা বেদিতে বসে থাকবেন, মা সারাক্ষণ থাকবেন, আর তার ছেলেমেয়েরা ঘরে বসে খাবে। সেইটাকে আমরা মন্দিরে যারা সবাই কমিটির সবাই মিলে একটা সিদ্ধান্ত করে সামনের বছর থেকে আমরা যেটা শুরু করেছি অন্নকূট, সেই অন্নকূটটাকে এবছরও আমরা রেখেছি। গত বছরে আমরা অন্নকূট করতে নেমে মায়ের আশীর্বাদে প্রায় 2000 মানুষ এখানে অন্নদান মানে অন্ন খেয়েছেন বা আমাদের এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে মানে সহযোগিতা করেছেন। এবছরে আমরা এতটাই মানুষের কাছে সাড়া পেয়েছি, এতটাই ভালোবাসা পাচ্ছি, আমরা প্রায় 2500-এরও ওপরে মানুষের মানে এখানে আসার একটা প্রস্তুতি নিয়েছি, বা হয়তো সেটাকেও অতিক্রম করতে পারে এরকম একটা প্রস্তুতি নিয়েই নেমেছি মাঠে। মানে এই মায়ের যে জাগ্রতর যে আছে, সেইটাকে নিয়েই আমরা প্রস্তুত একদম, যে সামনে আগামী দিনেও কিভাবে করব, আজকের দিনেও মানুষ হাজার হাজার মানুষ পুজো দেবে, তাদেরকেও কিভাবে আমরা আমন্ত্রণ করে তাদেরকে মায়ের রূপ দর্শন করা বা পুজো দেওয়ার সব রকম সুবিধা করার এই চেষ্টাটা আমরা করছি। আর এই মায়ের সবথেকে বড় কথা, মন দিয়ে যে ডেকেছে সে কোনো দিনও মানে ফিরে যায় না মায়ের হাত থেকে। মা না থাকলেও তার বেদিতে এসে, যেরকম একটা ছোট ঘটনা, আমাদের এইখানেই পাশেই একজনের বাড়িতে তার মায়ের খুব অবস্থা খারাপ, ডাক্তার অলরেডি 72 ঘন্টা সময় দিয়ে দিয়েছে মৃত্যুর শয্যায়, মানে আর কিছু অপশান নেই ওনার হাতে। তো তার বাড়ির যার ছেলেরা আছে তারা এসে এখানে বেদিতে কান্নাকাটি করে মায়ের বেদি ধুয়ে জল নিয়ে যায়, গিয়ে মায়ের বেদি ওই সারা বছর ঘট থাকে, ঘটের থেকে ফুল নিয়ে যায়, গিয়ে ঠেকায়। 24 ঘন্টা পর তার রেসপন্স আছে, ডাক্তারও ভাবতে পারেনি তিনিও মানে 100% রিকভারি হয়ে যাবেন। মানে ডাক্তারেরও ভাবনার বাইরে তিনি মানত করেছিলেন যে আমার মা যতদিন বাঁচবে ততদিন মায়ের মূর্তির যা খরচা আমি দেবো। একদম ওনার মা গত বছর 2 বছর আগে পর্যন্ত বেঁচে ছিলেন, গত 2 বছর আগে পর্যন্ত উনি মূর্তির দান দিয়েছেন, 2-3 বছর আগে পর্যন্ত। মানে এইটা হচ্ছে মায়ের কৃপা, এটাকে এখানে আমাদের কারো কিছু করার নেই, হাত নেই। মানে মা যাকে ভালো চাইবে তাকে। একটি 22 বছরের মেয়ের লিভার ড্যামেজ হয়ে গেছিলো, 100% লিভার ড্যামেজ। মায়ের কাছে তার পরিবারের লোক এসে কেঁদেছিল, কাঁদার পর লিভার ট্রান্সফার করতে বলেছিল, সেটাও ওই একই রকম জল নিয়ে গিয়ে মায়ের কাছে
করা, তারাও বলেছিল আমার যদি মেয়ে ভালো হয়, মেয়ে আর আমি উপোস করব। ভালো হয়েছিল, মেয়ে আর মা এসে উপোস করেছিল। এগুলো অনেক আছে, এরকম ছোট ছোট ঘটনা এখানে পাড়ার মধ্যে। মায়ের ওপরে বিশ্বাস আর আস্থা যিনি রেখেছেন, কোনোদিনও মা তাকে মুখ ফিরিয়ে দেয় না। যেমনটা শুনছিলাম এই মায়ের সম্বন্ধে, পুজোর কত ইতিহাস জানলাম। পুজো শুরুর দিন যে মানে আনুমানিক প্রায় 300 বছরের ওপরে পুজো। ফল হারিণী অমাবস্যায় কিন্তু পুজোটা হয় না, কিন্তু কালী পুজোটার সঙ্গে ফল হারিণী শব্দটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কত অলৌকিক ঘটনা এই মন্দিরে মানে এই মায়ের সাথে জড়িয়ে আছে, এই মাকে ঘিরে। সেই সমস্ত কিছু শুনলাম, জানলাম, আপনাদেরকে দেখালাম। আমরা যেমন রোমাঞ্চিত হলাম এই সমস্ত কিছু শুনে, সেরকম কিন্তু আশা করছি আপনারাও হলেন। হ্যাঁ, এটা আমাদের হাওড়া জেলারই শালকিয়া ব্যানার্জি বাগান অশ্বত্থতলা ফলহারিণী কালী পুজোর ইতিহাস, যেটার বয়স শুরুতেই বলেছি, আবারও বললাম যে আনুমানিক 300 বছরেরও ওপরে। মা কিন্তু সারা বছর এখানে কিন্তু এই ছবির মধ্যেই কিন্তু এখানে বিরাজ করেন, এবং মায়ের কাছে কিন্তু শুধু পুজোর দিন নয়, সারা বছর দূর দূরান্ত থেকে ছুটে আসে মাকে পুজো দিতে। পরিবারের কারোর দুঃখ সুখ যাই হোক না কেন, সব কিছু কিন্তু মায়ের সাথে ভাগ করে নেয়। আজকে আমরা এসেছিলাম এখানে এবং মায়ের ইতিহাস, কত অজানা গল্প সমস্তটা শুনলাম, আপনাদেরকে জানালাম। তো অবশ্যই আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমি এখন কিন্তু মায়ের ছবি যে আছে পুরো একদম সেখানে বসেই কিন্তু এই ভিডিওর শেষ করছি। আবারও নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততদিন আমাদের সাথে থাকুন, অর্থাৎ প্রচেষ্টার সাথে থাকুন। আমরা এভাবেই কিন্তু আমাদের এরকম আরও রাজ্যের বিভিন্ন জায়গায় যে মন্দির, পুজো বা অজানা ইতিহাস সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা পাশে থাকলে সেগুলো আরও তাড়াতাড়ি আমরা তুলে আনতে পারবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো হোক। আর অবশ্যই এই পুজোয় কিন্তু ঘুরে যেতেই পারেন কোনো এক বছর, মন ভালো হয়ে যাবে। আর অবশ্যই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে, নতুন হলে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। নমস্কার। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন।